আইনজীবী প্রণব সাহা আপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা যখনই আপনাদের সামনে আসি এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে কিন্তু হাজির হই। আজকে আমরা দাঁত নিয়ে কথা বলবো, দাঁতের যত্ন নিয়ে কথা বলবো এবং দাঁতের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ডাক্তার জান্নাতুল ফেরদৌস নিশি। এর আগেও তিনি এখানে এসেছেন। তিনি ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। মুখের ঘা কারণ এবং চিকিৎসা। জান্নাতুল ফেরদৌস নিশি, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং ধন্যবাদ আপনাকে। প্রথম যে বিষয়টা দিয়ে শুরু করতে চাইবো, মুখের ঘা বলতে আমরা কি বুঝবো এবং মুখের ভেতরে কি ধরনের ঘা বেশি দেখা যায় কিংবা আপনারা কি ধরনের পেশেন্ট পান? আচ্ছা, মুখের ঘা সাধারণত আমাদের মুখের ভিতরের যে আবরণটা আছে এটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ওরাল মিউকোসা। এই ওরাল মিউকোসাটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তবে এখানে একটা প্রদাহ সৃষ্টি হয়ে একটা হুম, ক্ষত তৈরি হয়। এই ক্ষতটাকেই মূলত আমরা বলছি মুখের ঘা। আচ্ছা। তো কি ধরনের পেশেন্ট আপনারা? এই ঘা তো অনেক ধরনের, তাই না? হুম। তো সাধারণত কেমন পেশেন্ট পান? এটার উপর তো ডিপেন্ড করছে যে এই রোগটির বিস্তার প্রাদুর্ভাব কতটুকু ছড়িয়েছে। ঘা হওয়ার তো আসলে অনেক ধরনের কারণ আছে এবং বিভিন্ন ধরনের ঘা আছে। হুম, বিভিন্ন বয়সেও বিভিন্ন ধরনের ঘা দেখা যায়। সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি বয়স্কদের মুখে। এই হুম, ঘাটা অনেক কমন। কারণ বয়স্কদের মুখে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে মেক্সিমাম এরই হচ্ছে দাঁত থাকে না। হুম, বেশি সংখ্যক দাঁতই থাকে না। বা যে কয়েকটা দাঁত থাকে তাও দেখা যায় যে ভাঙা দাঁত হুম, থাকে। সো যেহেতু ভাঙা দাঁত থাকে এই দাঁতের কর্নার গুলো কিন্তু বেশ শার্প থাকে। এবং ওই ধারালো জায়গাটাতে জিহ্বা বারবার ঘষা লাগতে লাগতে জিহ্বায় কিন্তু একটা ট্রমা সৃষ্টি হয় হুম। এবং এখান থেকে একটা ক্ষত সৃষ্টি হয়ে হয়ে বেশ বড় একটা ঘা তৈরি হতে পারে। এছাড়া ওই যে বললাম যে দাঁত থাকে না, দাঁত না থাকার কারণে কিন্তু আলগা দাঁত পড়ে, যেটাকে আমরা বলি যে ডেঞ্চার। হ্যাঁ, ডেঞ্চারটা খুলে রাখা যায় আবার পরা যায়। তো অনেকে দেখা যায় কি এই ডেঞ্চারটা মাসের পর মাস পড়ছে, কিন্তু এটা নিয়ম হচ্ছে প্রতিদিন খুলে আমরা যেমন দাঁত ব্রাশ করি ওভাবে খুলে এটাকে পরিষ্কার করতে হবে, কিন্তু সেটা করেন না। যার কারণে হয় কি ভিতরে খাবারটা জমে জমে পচে একটা ক্ষত সৃষ্টি হয়ে যায়। আবার অনেকদিন ধরে একটা ডেঞ্চার ব্যবহার করছে, ওইটার মাপটা পরিবর্তন হয়ে গেছে, যার কারণে ওটা আর আগের মতো ফিট হচ্ছে না, মুখের মধ্যে নড়াচড়া করছে। যখনই নড়াচড়া করছে একটা প্রেসার ফিল হচ্ছে, মাড়িতে একটা প্রেসার দিচ্ছে এবং রিপিটেডলি প্রেসারের কারণে কিন্তু মুখে ঘা হচ্ছে, এটা একটা কারণ। আবার আছে অ্যাপথাস আলসার নামে একটা আলসার আছে, যেটা স্ট্রেসের কারণে হতে পারে। হুম, আবার অনেকের ক্ষেত্রে পুষ্টি ঘাটতি যদি থাকে সেক্ষেত্রেও হতে পারে। আবার বাহ! হুম, হুম। তামাক, পান, সুপারি, সিগারেট এগুলা তো আছে, এগুলোর কারণে তো অবশ্যই মুখে ক্ষত হতে পারে। তাছাড়াও আছে ট্রমাটিক আলসার, আমরা বলি যে ব্রাশ করছি, খুব জোরে ব্রাশ করার সময় একটা জোরে ধাক্কা লেগে গেল এবং মাড়িতে একটা আঘাত হয়ে একটা ক্ষত সৃষ্টি হয়ে গেল। বা আমরা অসাবধানতা বশত অনেক সময় গালে কামড় পড়ে যায়, হুম। সেই কামড় থেকেও কিন্তু আমাদের মুখে ঘা হতে পারে। এরকম আসলে আরো অনেক কারণ আছে, বিভিন্ন রোগ আছে যে রোগের সাথেও আসলে অন্য রোগের কারণেও কিন্তু মুখের ভিতরে ঘা হচ্ছে। মোটামুটি আমরা একটা ধারণা কিন্তু পেয়ে গেলাম যে কি কারণে হয়ে থাকে। অনেকেই একটা অভিযোগ করেন যে মুখের ঘাটা মানে আ চলে যায় আবার হয়ে ওঠে বা বারবার হয়ে উঠছে। হুম। মানে অনেকগুলো কারণ কিন্তু আপনি আমাদেরকে আজকে জানালেন। তো এই এক ধরনের যেটা যে বারবার হচ্ছে, বারবার চলে যাচ্ছে, এটা কি বিশেষ কোনো আ রোগের ইঙ্গিত নাকি আ যে কারণগুলি বললেন সেটারই একটা কন্টিনিউয়েশন? হ্যাঁ, আমি অলরেডি বলেছি হুম, অ্যাপথাস আলসার। আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা এক্সাক্টলি হ্যাঁ। হচ্ছে অ্যাপথাস আলসার। এই আলসারটা হচ্ছে রিপিটেডলি হয়। দেখা যায় যে ২-৩ মাস পর পর হচ্ছে, কারো ক্ষেত্রে ৬ মাস পর পর হচ্ছে। তবে এইটা হচ্ছে মারাত্মক, যে এটার খুব একটা মারাত্মক প্রভাব আছে এটা আমি বলব না। এটা নিয়ে টেনশনের কিছু নাই। কারণ এই আলসারটা সাধারণত আমরা বলি যে এটা হচ্ছে স্ট্রেসের কারণে হয়। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে যদি হয়, অফিসে অনেক কাজের লোড যাচ্ছে, খুব দুশ্চিন্তায় আছে, বা সামনে যাদের পরীক্ষা আছে খুব চিন্তা করছে, বা রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, স্ট্রেস যাচ্ছে। তো এই কারণগুলোতে সাধারণত এই অ্যাপথাস আলসারটা হয়। তবে এটা দেখা যায় যে যার হচ্ছে তার বারবারই হচ্ছে, রিপিটেডলি হচ্ছে। কখনো একটা আলসারও হচ্ছে, আবার কখনো একসাথে ২-৩টা আলসারও হয়ে সেরে যায়। ৭ থেকে ১০ দিনের মধ্যে এটা সেরে যায়। আবার দেখা যাচ্ছে ২ থেকে ৩ মাস পর পর এটা হচ্ছে। তাহলে কি এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার খুব বেশি কিছু নেই এমন কথা আমরা বলতে পারবো?
হ্যাঁ, অবশ্যই যে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে এরকম হলে অবশ্যই একজন ডেন্টাল সার্জনের শরণাপন্ন হওয়া উচিত। তিনি আইডেন্টিফাই করতে পারবেন তার ইতিহাস নিয়ে যে কেন তার মুখে এটা হচ্ছে। তিনি কি ঠিকমতো ঘুমোতে পারছেন না? নাকি স্ট্রেসে আছেন? নাকি তার ঠিকমতো ঘুম হয় না? নাকি তার পুষ্টি ঘাটতি আছে? তিনি তার বিস্তারিত প্রশ্ন করে জেনে নিয়ে কারণটা আইডেন্টিফাই করতে পারবেন এবং সেই কারণ অনুযায়ী যদি পরামর্শ দেওয়া হয়, ওই পরামর্শ অনুযায়ী চললে অবশ্য এইটার প্রবণতাটা কমে আসবে। যেমন আমরা বলছিলাম যে মুখে ঘা হচ্ছে আবার বেশ কয়েকদিন পর সেরে যাচ্ছে, এরকম একটা হুম, ব্যাপার। তো সাধারণত মুখের ঘা মানে কতদিনের মধ্যে ভালো না হলে নিয়ে আমার হচ্ছেই না। হুম। আমি ৭ দিন ১৪ দিন এরকম হচ্ছে। আমি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব। সাধারণত দেখা যায় যে ২ সপ্তাহ থেকে ৩ সপ্তাহ। এটা আমরা মানে একদম few ম্যাক্সিমাম weeks। পিরিয়ড ধরি। ম্যাক্সিমাম পিরিয়ড যে ৩ সপ্তাহ। এইটার ৩ সপ্তাহ বেশি আর সময় নষ্ট করা যাবে না। ৩ সপ্তাহ ধরে যদি ঘায়ের অবস্থাটা একই রকম থাকে, ব্যথাটাও যদি একই রকম থাকে, হুম, এটার আউটলাইনটাও যদি একই রকম থাকে বা উনি কোনো মেডিসিন খাচ্ছেন, অনেকে থাকে না ফার্মেসি থেকে ওষুধ কিনে খায় নিজের ডক্টর না দেখিয়ে, তো অ্যান্টিবায়োটিক শুধু, শুধু খেতে থাকছেন। তারপরেও ঘাটা ভালো হচ্ছে না। তবে এটা নিয়ে অবশ্যই তখন চিন্তা করা উচিত এবং ডক্টরের শরণাপন্ন হওয়া মানে উচিত। তার মানে ৩ উইকস হলেই আমরা আর অবহেলা একদমই নয়। দাঁতের ব্যাপারে কখনোই হুম, অবহেলা উচিত না। যদিও আমরা করি। মানে এটা একদম বলতে বাধ্য হচ্ছি। কিন্তু ৩ উইকস হয়ে গেলে বুঝতে হবে যে সেখানে হয়তো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়াটা ম্যান্ডেটরি। অবশ্যই। একটা বিষয় যে মুখের ঘায়ের সঙ্গে মুখের ক্যান্সারের কি কোনো সম্পর্ক আছে? মানে থাকলে এটি কেন? আবার কিভাবে বুঝবো যে এটা মুখে এখান থেকে হয়তো ক্যান্সার হতে আচ্ছা, পারে? মুখের ক্যান্সার তো অবশ্যই মুখের ঘায়ের সাথে সম্পর্কিত। কারণ ঘা থেকেই মেইনলি ক্যান্সারটা হয়। মুখে আসলে ২ ধরনের ক্যান্সার হয়। একটা সফট টিস্যুর ক্যান্সার হয়, আরেকটা হচ্ছে বোন ক্যান্সার যেখানে মুখের হাড়ের ক্যান্সার হয়। হুম, তো সফট টিস্যুর ক্যান্সারটা সাধারণত শুরুই হয় ঘা দিয়ে। সেই ঘাটা যদি ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত মুখে থাকে, এই ঘাটা ব্যথাযুক্ত হতে পারে আবার ব্যথা ছাড়াও হতে পারে। এখান থেকে ব্লিডিং হতে পারে এবং একটা খুব শার্প একটা আউটলাইন থাকে এই হুম, ঘাটা যে কোনোভাবেই সারছে না। অ্যান্টিবায়োটিক খাচ্ছে, মাউথওয়াশ দিয়ে অনেকে কুলকুচি করে থাকেন। অনেক ধরনের বাজারে পাওয়া যায় টপিক্যাল অয়েন্টমেন্ট কিনে লাগাচ্ছেন, তারপরেও এটা সারছে না। এটা অপরিবর্তিত অবস্থায় আছে, একই রকম ভাবে আছে। অনেকের দেখা যায় ঘায়ের সাথে মুখের কিছু একটা অংশ ফুলে যাচ্ছে বা গলার এই সাইডটা ফুলে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আমরা বুঝবো যে এটা একটা ক্যান্সারের লক্ষণ হ্যাঁ, হতে পারে। অত্যন্ত আবার কিছু গুরুত্বপূর্ণ। লেশন আছে, ঘা আছে যেটা সরাসরি আমরা বলি এটাকে প্রি ক্যান্সারাস লেশন, হুম, যেটা হচ্ছে সাবমিউকাস ফাইব্রোসিস অ্যান্ড লাইকেন প্ল্যানাস। এটা সাবমিউকাস ফাইব্রোসিস যেটা একটা সাদা একটা ব্যান্ডের মতো হবে, মুখের যে আমাদের মিউকোসা আবরণটা ওটা একদম খসখসে হয়ে যায় এবং খুব শক্ত টাইট ফিল হয়। যখন আমরা হা করি মনে হয় যে হাটা আর আগের মতো হচ্ছে না, এটা কিছু একটা আটকে ধরে আছে, আমি হা করতে পারছি হুম, না, ওপেনিংটা লিমিটেড হয়ে গেছে। এবং এই জায়গাটা মুখের জিহ্বা মাউথ কর্নার অফ দা মাউথ থেকে একদম গালের ভিতর পর্যন্ত একটা সাদা একটা লম্বা একটা ব্যান্ড পড়ে আছে, হুম, এটাকে আমরা বলি সাবমিউকাস ফাইব্রোসিস। এন্ড লাইকেন প্ল্যানাস যেটা, সেটা হচ্ছে সাদা এবং লাল একটা ছোপ ছোপ একটা লেসের মতো একটা লেশন থাকবে, লাল সাদা ছোপ ছোপ। এটাকে আমরা বলি প্রি ক্যান্সারাস হুম। লেশন। তবে এটা যদি সময় মতো চিকিৎসা করা যায় তো ভালো। কিন্তু সময় মতো চিকিৎসা না করে যদি এটা সেরে যাবে, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এটা দেখা যাক কি হবে, এই নিয়ে যদি বসে থাকে তবে এই সেলগুলা কিন্তু ক্যান্সার সেলে টার্ন নেবে। এইটাই ক্যান্সার সেলে টার্ন মানে নিয়ে আমাদের অন্য মানসিকতা তো ক্যান্সার সৃষ্টি এটাই, করবে। দেখি সেরে যাবে, ঠিক হয়ে যাবে, হুম, বিশেষজ্ঞ পরে চিকিৎসকের কাছে পরে যাব, তাই জি। না? একটা দর্শকের প্রশ্ন, মানে উনি আমাদের গ্রুপের মধ্যে লিখেছেন যে ২ সপ্তাহের বেশি স্থায়ী দাঁতের সমস্যা, মুখের ভেতরে ঘা। মানে হুম, উনি যেভাবে লিখেছেন, প্রায়শই রক্তপাত হয়, আ শক্ত হয়ে যায় ঘায়ের জায়গাটি প্রায়শই। এখানে গুটিও আছে। মানে গুটি বলতে তিনি বোঝাচ্ছেন গোল, গোল কিছু একটা। আ আ এটা কি ধরনের অ অ অসুখ? এটা নির্ণয় করতে হলে কি পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হতে পারে? আচ্ছা। উনি যে সিম্পটম গুলো আমাকে বলেছেন, সে সিম্পটম গুলো শুনে আমার মনে হচ্ছে যে এটা একটু সিরিয়াস বিষয়। হুম, এটা অন্যান্য সাধারণ ঘায়ের মতো না যে ১০ দিন ৭ দিনে ভালো হয়ে যাবে। যেহেতু এটা অনেকদিন ধরে আছে এবং ব্লিডিং হচ্ছে ঘাটা থেকে এবং শক্ত হয়ে আছে, এটা একটা টেনশনের বিষয় এবং গুটি হয়ে আছে, এটা সারছে না। সো এই ক্ষেত্রে আমরা সাধারণত বায়োপসি নিয়ে থাকি। যে ঘাটা ওইটার ওই জায়গাটা থেকে একটু মাংস কেটে নিয়ে থাকি আমরা, হুম। কেটে নিয়ে আমরা ল্যাবে পাঠাই।
দেন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা এটা শনাক্ত হয় যে এটা কি মুখের ক্যান্সার নাকি অন্য কোনো ফাইব্রাস কোনো গ্রোথ হচ্ছে। মানে এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা আমরা আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে তার যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে একেবারে প্রফেশনাল স্ট্যান্ডার্ডের সেখানে কি আমরা করতে পারি? হ্যাঁ, আমাদের অনেক রোগী আছে এরকম মুখে ঘা নিয়ে আসে। আমরা বায়োপসি নিয়মিতই নিচ্ছি এবং আমাদের আলোকেই এটার টেস্টটা করা হচ্ছে। মানে এক ছাতার নিচে মোটামুটি সব ধরনের সবকিছুই আমরা পাচ্ছি। সার্ভিস। একটা বিষয় এটাও একজন দর্শকেরই প্রশ্ন যে মুখের ঘা এবং মুখের ক্যান্সারের ক্ষত দুটিকে আমরা সাধারণভাবে কিভাবে আলাদা করব? মানে নিশ্চয়ই আলাদা একটা ব্যাপার আছে। কি জানাবেন? এটা আমি অলরেডি আগেও বলে ফেলেছি। মুখের যেটা সাধারণ ঘা সেটা আমরা বুঝতে পারবো যে কোনো একটা আঘাত লেগে হলো বা শার্প হুম, একটা দাঁত হুম, আছে সেটার কারণে আমার হয়েছে। এটা ৭ দিনে ভালো হয়ে যাচ্ছে বা ১০ দিনে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু একটা ঘা আছে যেটা পেইনলেস অবস্থায় আমাদের মুখে অনেক দিন আছে। বড় একটা ঘা কিন্তু পেইনলেস অবস্থা আছে, কোনো হুম, ব্যথা নেই। ব্যথা নেই এইজন্য কিন্তু অনেকে অবহেলা করেন। কিন্তু ভুলটা এখানেই যে এইখানেই ওটা। ব্যথা নেই বলে সেটাকে ট্রিটমেন্ট না করে রেখে দেন। কিন্তু ওই ঘা কিন্তু ওটা আর বসে থাকে না। ও কিন্তু ওর মতো করে গ্রো করতেই থাকে। গ্রো করতে, করতে একটা সময় দেখা যায় ঘায়ের সাইজটা বড় হয়ে যাচ্ছে। বা অনেক সময় ফুলকপির মতো একটা জিনিস বের হচ্ছে। একদম কলিফ্লাওয়ার লাইক হুম, অ্যাপিয়ারেন্স আমরা বলি। বা একটা জায়গা পুরা সাদা হয়ে যাচ্ছে বা অনেক সময় দেখা যাচ্ছে যে কণ্ঠস্বর হুম, চেঞ্জ হয়ে যাচ্ছে ঘায়ের সাথে। আমরা ঢোক গিলতে পারছি না। কথা বলতে অসুবিধা হচ্ছে, হা করতে অসুবিধা হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে সাধারণ ঘা থেকে ওরাল ক্যান্সারটাকে জি। পার্থক্য করে দেয়। আ আর আরেকটি ব্যাপার মানে এটাও একজন দর্শকের পাঠানো যে ধূমপান বিশেষ করে হুম, জর্দা অনেকেই আমরা পানের সঙ্গে খেয়ে থাকি। গুল আ এক ধরনের নিশ্চয়ই আপনি ভালো জানেন এটা নিয়ে সাদা পাতা বা পান এটা হয়তো চিনলাম ব্যবহারের সঙ্গে মুখের ঘায়ে বা মুখের অন্যান্য রোগের কি সম্পর্ক আছে বা থাকে? অবশ্যই আছে। কারণ ওরাল ক্যান্সার হওয়ার প্রধান যে কারণ, সেই প্রধান কারণের মধ্যেই আছে ধূমপান, পান, সুপারি, তামাক, হুম, জর্দা এগুলা। তো এটাতে তো অনেক ধরনের ক্ষতিকর জিনিস থাকে এবং দীর্ঘদিন ধরে এই জিনিসগুলা খেতে, খেতে মুখের যে মিউকাসটা যে টিস্যুগুলা থাকে, টিস্যুগুলার পরিবর্তন হয়ে যায়। হুম, বায়োলজিক্যালি এটা টার্ন নেয় ক্যান্সার সেলে। ১ম এ হচ্ছে একটা ইনফ্লামেশন তৈরি হয় এবং এটা দীর্ঘদিন ধরে এটা আনট্রিটেড অবস্থায় থাকতে, থাকতে তখন এটা ক্যান্সারে টার্ন নেয়। তবে এটা একদিনেই হয় না। এটা হুম। তৈরি হতে বেশ লম্বা একটা সময় লাগে। জি, জানানুল ফেরদৌস নিশি আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আম মুখের ঘা আমরা প্রতিরোধ করতে চাই। আমরা মানে সবাই, আমাদের সবারই চাওয়া। আমাদের দৈনন্দিন যে খাদ্যাভ্যাস মানে সেটা তো আছেই। পাশাপাশি মুখের যে পরিচর্যা সেটা আমরা কিভাবে করব এটাও সবাই জানতে চান। আবার জীবনযাপনে কি, কি ভালো অভ্যাস মেনে চললে আ আমরা এগুলো থেকে মুক্ত থাকতে পারবো? কি জানাবেন? আচ্ছা, মুখের ঘা আমি বলতে চাই যে পুষ্টির অভাবে হুম, কিন্তু মুখের ঘা হয়। যেমন আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, জিংক এগুলার কারণে কিন্তু আমাদের মুখে ঘা হতে পারে। বা যেকোনো ক্ষত একটা সৃষ্টি হয়ে গেলে এই ক্ষতটা কিন্তু সারে না সহজে যদি আমাদের শরীরে পুষ্টি ঘাটতি থাকে। এজন্য আমি বলব যে পুষ্টিকর খাবার সবসময় খাবে এবং একটা হেলদি ওরাল হাইজিন মেইনটেইন করবে। মুখটাকে পরিষ্কার রাখবে। হুম। যতটা সম্ভব পারবে মুখের হাইজিনিটিটা বজায় রাখবে। অবশ্যই সেটা ব্রাশ করে হবে, মাউথওয়াশ ইউজ করে হতে পারে এবং ফাইবার জাতীয় সবজি খাওয়ার মাধ্যমে কিন্তু মুখের যত্ন নিতে পারবে। আমরা শেষ করব। শেষ কথায় কি বলবেন? শেষ কথায় আমি বলতে চাই যে আ আমাদের দেশে বিডিএস শব্দটা এখনো অনেকের কাছেই খুব অতটা বেশি পরিচিত পরিচিত না। না। বিডিএস মানে হচ্ছে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। তো দাঁতের চিকিৎসা যারা দিয়ে থাকেন তাদের অবশ্যই ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ডিগ্রিটা থাকতে হবে হুম, এবং রোগীদেরকে আমি বলবো বাহ! হুম, অবশ্যই বিডিএস ডক্টরের কাছে চিকিৎসা নেবেন কারণ আমাদের পাড়া মহল্লায় অনেকেই দেখি যে আমরা ভুয়া ডাক্তার চেম্বার খুলে বসে দেদারসে প্র্যাকটিস করছেন। তো এইটা আপনারা শিওর হবেন যে তিনি কি আসলে বিডিএস ডিগ্রিধারী কিনা। আমার রোগীদের উদ্দেশ্যে সেটাই বলবো যে অবশ্যই একজন বিডিএস ডিগ্রিধারী ডক্টরের থেকে আপনারা চিকিৎসা নেবেন। জি, জান্নাতুল ফেরদৌস নিশি আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ আপনাকে করতে চাই। অনেক ধন্যবাদ। দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে অন্য বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে নিয়ে। আজকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আমাদের সঙ্গে থাকবেন।
স্বাস্থ্য সেবায় আমরা